আসসালামু আলাইকুম। আমি জাহানারা বেগম, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, সরকারি বিজ্ঞান কলেজ, তেজগাঁও, ঢাকা। একাদশ শ্রেণীর ছাত্রদের জন্য আজকের আমার এই অনলাইন ক্লাস। আমার আজকের আলোচ্য বিষয় পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় দ্বিতীয় স্থির তড়িৎ চ্যাপ্টারটি। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক অনুমোদিত যে কোনো পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র বই তোমরা অনুসরণ করতে পারবে। আজকের লেকচারে আলোচ্য বিষয়গুলো হচ্ছে কুলম্বের সূত্র, তার ব্যাখ্যা, তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। মূল আলোচনায় যাওয়ার আগে কিছু কথা না বললেই নয়। আমরা জানি পদার্থের একটি মৌলিক কণিকা অপর একটি মৌলিক কণিকাকে মহাকর্ষীয় বল দ্বারা আকর্ষণ করে, কেবল মহাকর্ষীয় বল দ্বারা আকর্ষণ করে। যে বৈশিষ্ট্য বা ধর্মের জন্য এই আকর্ষণ বল ক্রিয়া করে তা হল কণাদ্বয়ের ভর। আবার ইলেকট্রনের মতো দুটি মৌলিক কণা পরস্পরকে বিকর্ষণ করে, অথবা একটি ইলেকট্রন এবং একটি প্রোটন পরস্পরকে আকর্ষণ করে, এবং যে বলের জন্য এটি হয় তাকে আমরা বলবো তড়িৎ বল। আমরা স্থির তড়িৎ এবং চলতড়িৎ চ্যাপ্টার দুটিতে মূলত এই তড়িৎ বল সম্পর্কিত আলোচনায় করে থাকি। পদার্থের যে ধর্মের জন্য এই তড়িৎ বল ক্রিয়া করে তা হলো আধান বা চার্জ। চার্জ সম্পর্কে তোমরা ইতিমধ্যে জেনে এসেছো। আমার আলোচনায় চার্জ সম্পর্কে খুব একটা আলোচনা আমি রাখবো না, আমি মূল পাঠে চলে যাব। এক কথায় বলা যায় পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণার বৈশিষ্ট্যপূর্ণ বিশেষ ধর্মকেই চার্জ বলে। এটি একটি পরিমাপযোগ্য রাশি এবং এই চার্জের প্রভাবকে বলা হয় ইলেকট্রিসিটি বা তড়িৎ। চার্জ স্থির বা গতিশীল উভয়ই হতে পারে। স্থির চার্জের প্রভাবকে বলবো স্থির তড়িৎ, আর গতিশীল চার্জের প্রভাবকে বলবো চলতড়িৎ। আমাদের পাঠ্যপুস্তকে স্থির তড়িৎ এবং চলতড়িৎ নামক দুটি চ্যাপ্টার আছে। আমি আমার এই লেকচারে স্থির চার্জ এবং এর প্রভাব সম্পর্কিত বিভিন্ন ঘটনার আলোচনা করব। এখন আমরা আলোচনা করব কুলম্বের সূত্র নিয়ে। আমরা জানি দুটি সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। ফরাসি বিজ্ঞানী চার্লস কুলম্ব 1787 সালে তিনি একটা পরীক্ষা করেন। পরীক্ষায় তিনি দুটি বিন্দু চার্জ নেন, এদের মধ্যবর্তী দূরত্ব এবং সংশ্লিষ্ট মাধ্যমের উপর তড়িৎ বলের নির্ভরশীলতা সম্পর্কিত একটি সম্পর্ক তিনি প্রতিষ্ঠা করেন, এবং এই সম্পর্কটি তার নামানুসারে কুলম্বের সূত্র নাম দেওয়া হয়েছে। এই সূত্রটি প্রয়োগের ক্ষেত্রে কিছু শর্ত প্রযোজ্য আছে। তার মধ্যে একটি শর্ত হচ্ছে সূত্রটি কেবল দুটি বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য হবে। বিন্দু চার্জ বা পয়েন্ট চার্জ কি সে সম্পর্কে নিশ্চয়ই তোমরা জানো না। আসলে একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করি। বিন্দু চার্জ বা পয়েন্ট চার্জ, কোনো চার্জিত বস্তুর আকার খুব ক্ষুদ্র হলে ওই বস্তুর চার্জকে বিন্দু চার্জ বলবে। এমনও হতে পারে যে চার্জিত বস্তুগুলোর আকার এদের দূরত্বের তুলনায় নগণ্য যদি হয় তাহলে তাদের চার্জকে বিন্দু চার্জ বলা যেতে পারে। কুলম্ব মূলত দুটি বিন্দু চার্জ নিয়ে তিনি লক্ষ্য করেন যে তাদের মধ্যে সেই দুটি চার্জের মধ্যকার যে বল, অর্থাৎ একটি আরেকটিকে যে বল প্রয়োগ করে সেটি কিসের উপর নির্ভর করে। কুলম্বের সূত্র থেকে আমরা আসলে আমরা কি বের করতে পারি, কুলম্বের সূত্রটি ব্যবহার করে কুলম্বের সূত্রটি কি এবং এটা থেকে আমরা কি বের করতে পারি। আমরা মূলত বের করি দুটি বিন্দু চার্জ
তারা পরস্পরকে যে বল দিচ্ছে তার মান, এবং এই মান কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল। দুটি বিন্দু চার্জের মধ্যে এই যে প্রয়োগকৃত আকর্ষণ বল বলো, বিকর্ষণ বল বলো, এই বল নির্ভর করবে তোমার চার্জের পরিমাণের উপরে, মানে চার্জ, যে দুটি চার্জ আমাদেরকে দেয়া থাকবে তার পরিমাণের উপর, এই চার্জ দুটি মধ্যবর্তী দূরত্বের উপর, এবং আরেকটি বিষয় হচ্ছে মাধ্যমের উপর, চার্জ দুটি কোন মাধ্যমে আছে। সাধারণত সূত্রটি কুলম্ব প্রথমে যে পরীক্ষাটা করেছিলেন সেখানে তিনি বায়ু মাধ্যম ব্যবহার করেছিলেন। বায়ু মাধ্যম মানে শূন্য মাধ্যম ধরে নিয়ে আমরা, পরবর্তীতে উনি বিভিন্ন মাধ্যমে এই পরীক্ষাটি চালিয়েছিলেন। প্রথমে তিনি যেটি করেছিলেন, প্রথমে এক্সপেরিমেন্টটা করেছিলেন, এই দুটি বিন্দু চার্জ নিলেন, এদের মানের পরিবর্তন তিনি করলেন না, বা মাধ্যমের পরিবর্তনও তিনি করলেন না, পরিবর্তন করলেন তাদের মধ্যকার দূরত্ব। তিনি লক্ষ্য করলেন যে এই দূরত্বের পরিবর্তনের কারণে বলের মান পরিবর্তিত হয়। চার্জ দ্বয়ের মধ্যে যখন দূরত্বটা বেড়ে যায়, পরস্পর থেকে যখন দূরে চলে যায়, তখন তাদের এই যে বল, কার্যকর বল বা পরস্পরকে যে বল দেয় তার মান কমতে থাকে। আবার যখন এই চার্জ দ্বয়কে তিনি কাছাকাছি আনলেন বা দূরত্ব কমিয়ে দিলেন, তখন লক্ষ্য করলেন তাদের এই বলের পরিমাণ বেড়ে গেল, বা বলের যে বলটা তারা প্রয়োগ করছিল বা দিচ্ছিল সেটা প্রবল হচ্ছে, অর্থাৎ দূরত্বের উপর এই বল নির্ভর করছে। এবং তিনি লক্ষ্য করলেন যে চার্জ দ্বয়ের মধ্যকার যে আকর্ষণ বা বিকর্ষণ বল, তা এদের মধ্যকার যে দূরত্ব তার বর্গের ব্যস্তানুপাতিক, মানে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হারে বলের পরিবর্তন হচ্ছে। তখন তিনি লিখলেন F is inversely proportional to R square। দ্বিতীয়বার যখন করলেন তখন তিনি চার্জের মান পরিবর্তন করলেন, তখন যে কোনো একটি চার্জের মান উনি পরিবর্তন করলেন, আর একটি ফিক্সড রাখলেন, আর ফিক্সড থাকলো তার সাথে সাথে ফিক্সড রাখছেন চার্জ দ্বয়ের মধ্যকার দূরত্ব, আর মাধ্যমটি একই মাধ্যমে রেখেছেন, মাধ্যমের পরিবর্তন তিনি করেননি। এবং তিনি লক্ষ্য করলেন যে চার্জের মানের পরিবর্তনের জন্য এই বলের মান পরিবর্তিত হয়েছে। এবং যখন তিনি উভয় চার্জের পরিবর্তন ঘটালেন, তখনও তিনি লক্ষ্য করলেন যে এই চার্জের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে বলও প্রবল হয়েছে, বলের মানও বৃদ্ধি পেয়েছে। অতঃপর তিনি সিদ্ধান্তে পৌঁছালেন যে এই বল, মানে দুটি চার্জের মধ্যকার যে কার্যকর বল, এটি আকর্ষণ বলও হতে পারে, বিকর্ষণ বলও হতে পারে। এই বল চার্জ দ্বয়ের পরিমাণের গুণফলের সমানুপাতিক। তাহলে দেখো, এখানে আমরা দুটি সম্পর্ক পেয়ে গেলাম, এই বল দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, আর এই বল চার্জ দ্বয়ের পরিমাণের গুণফলের সমানুপাতিক। তাহলে আমরা যদি এটাকে একসাথে লিখতে চাই, বা এটা বলি যে মাধ্যমকে স্থির রেখে বা মাধ্যমের কোনো পরিবর্তন না ঘটিয়ে, মাধ্যম যে মাধ্যমে কাজ করছিলাম সেই মাধ্যমেই রেখে যদি আমরা চার্জ দ্বয়ের পরিমাণ পরিবর্তন করি, দূরত্বের পরিবর্তন করি, মানে চার্জ কিউ এবং দূরত্ব আর যদি পরিবর্তন হয়ে যায়, কিন্তু মাধ্যমের কোনো পরিবর্তন যদি আমরা না করি, তাহলে সামগ্রিকভাবে এই সূত্রটিকে আমরা লিখতে পারি, সম্পর্কটিকে আমরা লিখতে পারি F is proportional to Q1 Q2 divided by R square। এখন আমরা সমানুপাতিক চিহ্নটি যদি তুলে দেই, তাহলে আমরা লিখতে পারবো যে F is equal to 1/4 pi epsilon naught Q1 Q2 divided by R square।
অ্যাপসাইলন সম্পর্কিত তথ্য বা বিশদভাবে আমি ধারক যখন শুরু করব তখন আলোচনা করতে চাই, কারণ ওই সময়ই আমার অ্যাপসাইলনের প্রয়োজনটা সব থেকে বেশি হবে। তবে তোমরা জেনে রাখো, অ্যাপসাইলন হচ্ছে মাধ্যমের এমন একটি বৈশিষ্ট্য যার জন্য যে বৈশিষ্ট্যের জন্য এই যে চার্জ দ্বয়ের যে আকর্ষণ বা বিকর্ষণ বল এফ এর মান পরিবর্তিত হয়। সে কারণে আমরা যখন এফ ইজ ইকুয়াল টু লিখছি তখন আমি 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কয়ার। এখানে এপসাইলন নট লিখেছি কারণ এখানে তোমার শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম ধরে নেওয়া হয়েছে, সেই কারণে এখানে এপসাইলন নটের একটি মানও আছে। আর আমাদের অঙ্কগুলো যখন আমরা করব, সমস্যাগুলো সমাধান যখন আমরা করব, তখন আমাদের যে মানটা সব থেকে বেশি প্রয়োজন হবে সেটি হচ্ছে 1/4 পাই এপসাইলন নট ইজ ইকুয়াল টু 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম স্কয়ার। এখন শূন্য মাধ্যম না হয়ে বা বায়বীয় মাধ্যম না হয়ে যদি অন্য কোনো মাধ্যম হয়, সেক্ষেত্রে আমরা এফ এম ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কয়ার। এমনও হতে পারে যে বিভিন্ন সময় তোমরা যখন সমস্যাগুলো সমাধান করবে তখন দেখতে পাবে যে এটা শূন্য মাধ্যমে না হয়ে অনেক সময় দেখা যায় যে অন্য কোনো মাধ্যম, যেমন ওয়াটার, পানি ব্যবহার করা হচ্ছে মাধ্যমটাকে, আবার অনেক সময় ব্যবহার করা হচ্ছে ক্লোরিন ব্যবহার করা হচ্ছে অনেক সময়। এভাবে বিভিন্ন মাধ্যমে তোমাদের এই বলের মান বা বিভিন্ন মান দেওয়া থাকলে তখন আমাদের এই সূত্রটি প্রয়োগ করতে হবে। এখন শূন্য মাধ্যমে চার্জ দ্বয়ের আকর্ষণ বল এফ এবং অন্য কোনো মাধ্যমে চার্জ দ্বয়ের যে কার্যকরী বল তার মান যদি এফ এম হয়, তাহলে এদেরকে যদি আমরা অনুপাত করি তাহলে দেখা যাচ্ছে যে এপসাইলন বা এপসাইলন নট চলে আসে এবং সেটিও একটি কনস্ট্যান্ট রাশি কে চলে আসে। সেই রিলেশন থেকে আমরা লিখতে পারি এপসাইলন ইজ ইকুয়াল টু এপসাইলন নট কে। এগুলো আসলে আমাদের অঙ্কে করার সময় বা ম্যাথ করার সময় খুব প্রয়োজনীয় কিছু সূত্র। এখন কে হচ্ছে একটি মাত্রাবিহীন ধ্রুবক। একে সাধারণত তড়িৎ মাধ্যমাঙ্ক বা পরাবৈদ্যুতিক ধ্রুবক, দ্যাট ইজ ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বলা হয়ে থাকে। তাহলে এফ বাই এফ এম ইকুয়ালস টু এপসাইলন বাই এপসাইলন নট ইকুয়ালস টু কে, এই রিলেশন থেকে আমরা পরাবৈদ্যুতিক ধ্রুবকের একটা সংজ্ঞা দাঁড় করাতে পারি। সংজ্ঞাটা হচ্ছে শূন্য মাধ্যমে দুটি চার্জের মধ্যকার বল এবং একই দূরত্বে অন্য কোনো মাধ্যমে চার্জ দ্বয়ের মধ্যে ক্রিয়াশীল বলের অনুপাত একটি ধ্রুব সংখ্যা হবে। একে পরাবৈদ্যুতিক ধ্রুবক বলে, যাকে আমরা কে দ্বারা প্রকাশ করেছি। এখন দেখা যাক তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড কি। একটি চার্জিত বস্তুর নিকট যদি অন্য একটি চার্জিত বস্তু আনা হয়, তাহলে এদের মধ্যে আকর্ষণ অথবা বিকর্ষণ বল ক্রিয়া করে। তাহলে কোনো চার্জিত বস্তুর চারপাশে কিছু এলাকা জুড়ে এর প্রভাব কিন্তু বিস্তার করে, এর প্রভাব থাকে। তার মানে হচ্ছে কোনো চার্জিত বস্তুর চারপাশটা কিন্তু তার যে বল কার্যকর থাকবে, তার একটা প্রভাব কিন্তু সে বিস্তার ঘটাবে। এই যে তার যে প্রভাবটা, যে এলাকা জুড়ে এই চার্জিত বস্তুটির যে প্রভাব থাকবে, মানে সে তার সমধর্মী হলে বিকর্ষণ করবে, বিপরীত ধর্মী হলে আকর্ষণ করবে। এই যে বল, যে তড়িৎ বল কার্যকর থাকবে, সেই এলাকাটাকেই বলা হবে তড়িৎ ক্ষেত্র। তাহলে আমরা যদি সুন্দর করে একটা সংজ্ঞা আকারে লিখতে চাই, পরীক্ষায় চট করে অনেক সময় চলে আসে 1 নম্বরের জন্য, তোমার জ্ঞানমূলক প্রশ্নে হঠাৎ করে চলে আসে, সংজ্ঞাটা জানতে চাওয়া হয়, তখন খুব সুন্দর করে আসলে সংজ্ঞাগুলো 1 নম্বরের জন্য অনেকে লিখে না বা পড়ে না, কিন্তু এই সংজ্ঞাগুলো শুধু নম্বরের জন্য না, মার্কসের জন্য কি আমাদের সবকিছু আমাদের জানার জন্য তো প্রয়োজন। এই সংজ্ঞাগুলো খুব মনোযোগ দিয়ে তোমরা পড়বে। বইয়ের মধ্যে সংজ্ঞাগুলো খুব সুন্দরভাবে আছে। এই ছোট ছোট সংজ্ঞাগুলো আমার মনে হয় যে পড়ে রাখা দরকার বা বুঝে মুখস্থ করে ফেলা দরকার।
কারণ আমার দীর্ঘ অভিজ্ঞতায় আমি দেখেছি ছেলেরা এই সংজ্ঞাগুলোর ক্ষেত্রে খুব অবহেলা করে। আমরা যখন পরীক্ষায় জানতে চাই যে তড়িৎ ক্ষেত্র কি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি, তড়িৎ বিভব কি, কুলম্বের সূত্রটি কি, তারা এত হাবিজাবি বিষয় লিখে রাখে, মানে তাদের ধারণা প্রসূত জিনিসগুলো তারা লিখে রাখে, অথচ এই সংজ্ঞাগুলো এত সুন্দর সুন্দর সংজ্ঞা আমাদের বইতে দেওয়া আছে। একটু যদি পড়ি মনোযোগ দিয়ে, আর যদি পড়ার পরে যদি না বুঝি, এটা তোমরা আমাদের সাহায্য সহযোগিতা নিতে পারো। আমরা আমাদের ক্লাসগুলো যে নিচ্ছি এখানে তোমরা কিন্তু আমাদেরকে কমেন্টস করে জানাতে পারো কোন অংশটা তোমরা বোঝোনি। কিন্তু না পড়ে না 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 পড়ার কোনো বিকল্প নাই, পড়তে হবে। তোমার অবশ্যই একটা বই রাখতে হবে সাথে। আমাদের লেকচারগুলো শুনে শুনে তোমাকে এই বইটা আমাদের লেকচারগুলো অনুকরণ শুনবে। তার পাশাপাশি একটা বই থেকে তোমরা জিনিসগুলো আরও বেশি ক্লিয়ার হবে। বই লাগবে, বই থেকে তোমাদেরকে পড়তে হবে। এখন যে সংজ্ঞাগুলো দেওয়া আছে এগুলো আশা করবো তোমরা খুব ভালোভাবে পড়বে। হ্যাঁ, এখন আসো তড়িৎ ক্ষেত্রের যে সংজ্ঞা, সেটা হচ্ছে কোনো চার্জিত বস্তুর চতুর্পাশে যে অঞ্চল জুড়ে তার আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে। অর্থাৎ চার্জিত বস্তুটি চার্জিতকে যতটা অঞ্চলের মধ্যে আরেকটি চার্জ রাখলে তার উপর একটি বল ক্রিয়া করে, সে অঞ্চলকে কি বলবে? প্রথম চার্জটির তড়িৎ ক্ষেত্র বলে। এবার আরেকটি সংজ্ঞায় চলে আসা যাক, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। আমরা তো বলছিলাম একটা তড়িৎ ক্ষেত্রের কথা, একটা চার্জিত বস্তু তার চারদিকে একটা অঞ্চল জুড়ে তার একটা প্রভাব বিস্তার করে। তার মানে ওই প্রভাব অঞ্চলে অন্য কোনো চার্জিত বস্তু যদি এনে দেওয়া হয়, যদি তার সমধর্মী হয় তাহলে সে বিকর্ষণ করবে, আর যদি বিপরীত ধর্মী হয় তাহলে সে আকর্ষণ করবে। এখানে আমরা যেই চার্জিত বস্তুটি কল্পনা করব, মানে যার ক্ষেত্রটি আমরা কল্পনা করব, সেই চার্জটিকে আমরা কেন্দ্রীয় চার্জ বলবো। এখন এই চার্জ এই তড়িৎ ক্ষেত্রে মানে একটা বস্তুর চার্জিত বস্তুর যে প্রভাব এলাকা, সেই এলাকায় যদি অন্য কোনো চার্জিত বস্তু এসে পড়ে তাহলে তার উপর সে একটা প্রভাব কিন্তু সে বিস্তার করছে। এই যে অন্য যে চার্জিত বস্তুটি উপস্থিতির জন্য উপস্থিতির কথা আমরা বলছি, অন্য একটি চার্জের উপস্থিতির আমরা চিন্তা করছি, সে কিছুটা বল অনুভব করছে। কেমন বল অনুভব করছে? যে কেন্দ্রীয় চার্জটা তাকে আকর্ষণ করছে অথবা বিকর্ষণ করছে। হ্যাঁ, তাহলে যে চার্জটি আমরা আসলে এখানে ওই ক্ষেত্রের মধ্যে কল্পনা করব, ক্ষেত্রের মধ্যে কোনো একটা বিন্দুতে কল্পনা করব, সেটাকে আমরা টেস্ট চার্জ বলি সাধারণত। এই টেস্ট চার্জকে আমরা সবসময় একটি একক ধনাত্মক চার্জ হিসেবে কল্পনা করতেই পছন্দ করি, এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা তীব্রতার যে সংজ্ঞাটা দেওয়া আছে সেখানেও কিন্তু এভাবেই তুলে ধরা হয়েছে। যেমন সংজ্ঞাটা লক্ষ্য করো, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক চার্জ স্থাপন করা হলে সেটি যেই বল অনুভব করে তাকে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তীব্রতা বলে। তাহলে যেই তড়িৎ ক্ষেত্রটি আমি ব্যবহার করছি, অর্থাৎ যেই চার্জিত বস্তুটি ব্যবহার করছি তার প্রভাব যতটুকু থাকবে, সেই অঞ্চলে যদি একটি একক ধনাত্মক চার্জ তুমি এনে রাখো তাহলে কিন্তু সেই একক ধনাত্মক চার্জের উপর কিন্তু ওই ইলেকট্রিক ফিল্ডের একটা প্রভাব এখানে কার্যকর থাকবে। তাহলে এই যে একক ধনাত্মক চার্জ স্থাপন করা হলো, সে যে বলটা অনুভব করবে সেটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তীব্রতা। কোন ক্ষেত্রের প্রাবল্যতা? ওই যে প্রথম যে চার্জটার আমি চার্জিত বস্তুর কথা বলেছি, সেই বস্তুর তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বলা হবে। তাহলে আশা করি বুঝেছো।
এখন এই সংজ্ঞাটিকে যদি আমি গাণিতিকভাবে একটু সংজ্ঞায়িত করতে চাই আম, উম, তাহলে বলা যায় যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য একটি ভেক্টর রাশি, মানে এর একটা দিক থাকবে, মানে এর আকর্ষণটা কোন দিকে হচ্ছে বা বিকর্ষণটা কোন দিকে হচ্ছে সেটা একটা দিক থাকবে, মান থাকবে, দিক থাকবে। এটা হচ্ছে ভেক্টর রাশি। পরক বা পরীক্ষাধীন ধনাত্মক চার্জটি মানে টেস্ট চার্জটি যেদিকে বল অনুভব করে সেটি হবে প্রাবল্যের দিক। মনে করা যাক তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি পরক আধান কিউ স্থাপন করা হলে এটি এফ বল অনুভব করে। এখানে দেখো, লক্ষ্য করো যে টেস্ট চার্জ বা পরক চার্জে কিউ স্থাপনের কথা বলা হয়েছে, এখানে কিন্তু একক চার্জের কথা বলা হয়নি, বলে দেয়নি। তাহলে আমাকে এটাকে প্রথমে একক চার্জ হিসেবে উপস্থাপন করতে হবে। সেটা আমরা করতে পারি ঐকিক নিয়মের মাধ্যমে। যে তুমি বলতে পারো যে কিউ পরিমাণ চার্জের উপর যদি এফ বল অনুভব করে, কিউ পরিমাণ একটি আধান, যে আধান যদি কিউ স্থাপন করা হয় সেটি যদি এফ পরিমাণ বল অনুভব করে, তাহলে একক একটি আধান, একক ধনাত্মক একটি চার্জ যদি সেখানে স্থাপন করা হয়, তাহলে সেটা কি হবে? এফ বাই কিউ পরিমাণ বল অনুভব করবে, এবং এটিকেই কিন্তু আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলছি। এবং ইকুয়েশন আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে ই দিয়ে প্রকাশ করি। তাহলে ই ইজ ইকুয়াল টু এফ বাই কিউ। যেহেতু এটি একটি ভেক্টর রাশি, সেজন্য এখানে ভেক্টর চিহ্নটা ব্যবহার করেছি। এখন তোমাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে ম্যাডাম, প্রথমে তো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সংজ্ঞা দিতে গিয়ে যে টেস্ট চার্জ বা পরক চার্জ ব্যবহার করেছে, এটা তো একক ধনাত্মক চার্জ বলেছে। পরে আবার যখন দেখা যাচ্ছে গাণিতিকভাবে এটা উপস্থাপন করছে, তখন দেখা যাচ্ছে এখানে কিউ পরিমাণ চার্জ স্থাপন করেছে, কিউ আধানযুক্ত একটি চার্জ স্থাপন করেছে। তাহলে একটু মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে কিউ আধানটি কিরকম হবে? খুব ক্ষুদ্র হবে না খুব বড় কিছু মান খুব বড় হবে? এখানে বলে দেওয়া উচিত যে এখানে কিন্তু পরক যেই বা টেস্ট চার্জ কিউ আধানটি খুব ক্ষুদ্র মানের হতে হবে। কেন ক্ষুদ্র মানের হতে হবে? যাতে করে সেটি তড়িৎ ক্ষেত্রকে প্রভাবিত করতে না পারে। যদি বেশি বড় মানের চার্জ আমরা নেই, তাহলে কিন্তু সেই আমাদের কেন্দ্রীয় যে চার্জ, যার ফিল্ড সম্পর্কে আমি বলছি, যে তার তড়িৎ ক্ষেত্র সম্পর্কে আমি বলছি, তাকে সে মানে উল্টা প্রভাবিত করবে। হ্যাঁ, তাই সেটা করা যাবে না। এখানে পরক চার্জ বা টেস্ট চার্জ হিসেবে কিউ পরিমাণ যে চার্জটা আমি ব্যবহার করছি, সেটা অবশ্যই খুবই ক্ষুদ্র মানের হতে হবে। আমরা এর আগের স্লাইডে যে ইকুয়েশনটা বের করেছি তড়িৎ প্রাবল্যের, সেটির সাথে সাথে আরেকটি ইকুয়েশন আমাদের কিন্তু অঙ্ক করার সময় প্রয়োজন হবে। তোমরা বইতে দেখবে এটা আছে, আমি একটু সামান্য আলোচনা করে দিচ্ছি। বিন্দু চার্জের জন্য সৃষ্ট তড়িৎ প্রাবল্য। চিত্রে লক্ষ্য করো, একটি মাধ্যমে কিউ পরিমাণের একটি বিন্দু আধান স্থাপন করা আছে। আধানটি থেকে আর দূরত্বে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করার জন্য ওই বিন্দুতে একটি একক ধনাত্মক আধান রাখা হলো। এই একক ধনাত্মক আধান যে পরিমাণ বল অনুভব করবে তাই ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি চিত্রে একটি কিউ চার্জ রাখা আছে একটি নির্দিষ্ট মাধ্যমে, তার থেকে আর দূরত্বে রাখা আছে একটি একক ধনাত্মক আধান, যেটাকে আমরা কিউ নট দ্বারা এখানে নির্দেশ করছি। এবং এবং পরস্পর থেকে এই আধান দুটি আর দূরত্বে অবস্থান করছে। এখন একক ধনাত্মক আধানটি যে পরিমাণ বল অনুভব করবে সেটা আমরা বের করতে চেষ্টা করব, আর সেই বলটাই হচ্ছে তোমার কি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। যে পরিমাণ বল অনুভব করবে তাই হচ্ছে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এখন আমরা একটু আগে স্লাইডে দেখেছি তড়িৎ প্রাবল্যের সংজ্ঞা অনুসারে আমরা যে তড়িৎ প্রাবল্যের মান বের করেছিলাম সেটা ছিল E ইজ ইকুয়াল টু এফ বাই কিউ নট। অর্থাৎ কিউ নট চার্জ যদি এফ বল অনুভব করে,
তাহলে একক পরিমাণ চার্জ কি কি পরিমাণ বল অনুভব করবে? এফ বাই কিউ নট পরিমাণ বল অনুভব করবে। আবার কুলম্বের সূত্র থেকে আমরা এই যে কিছুক্ষণ আগে করলাম কুলম্বের সূত্রের ব্যাখ্যাটার মাধ্যমে আমরা যেটা সূত্রটা বের করে নিয়ে এসেছি। কুলম্বের সূত্র অনুসারে যদি প্লাস কিউ নট পরক চার্জ কর্তৃক অনুভূত বল আমরা বের করতে চাই, মানে চিত্রে যে প্লাস কিউ নট চার্জ সে কি পরিমাণ বল অনুভব করবে সেটা যদি আমি বের করতে চাই, তাহলে সেই বল কুলম্বের সূত্র অনুসারে আমরা লিখতে পারি F = 1/4πε0 কে কিউ নট ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এই সূত্রটি আবার আমরা কি বলছি, কিউ নট হচ্ছে এখন এই এফ এর মানটি যদি আমি ওই ইকুয়েশনটাতে বসাই, E = F/Q0 এই ইকুয়েশনটাতে বসাই, তাহলে দেখো ফাইনালি আমি যে ইকুয়েশনটা পাচ্ছি সেটা হচ্ছে E = 1/4πε0 কে Q/r², মানে উপরে নিচে কিউ নট কাটা চলে গেল। হ্যাঁ, আমাদের এই সূত্রটিও কিন্তু আমাদের বিভিন্ন অঙ্ক করার সময় এই সূত্রটা খুবই কার্যকর, আমাদের খুবই প্রয়োজন হবে। এই সূত্রগুলো তোমরা ব্যাখ্যা সহকারে তো দেখবেই, সাথে সাথে এই ইকুয়েশনগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, তা না হলে কিন্তু আমাদের সৃজনশীল যে প্রশ্নের সমাধান সেটা করাটা কঠিন হয়ে যাবে। তোমরা এই যে ব্যাখ্যাগুলো পড়ার সাথে সাথে এই সূত্রগুলো মনে রাখবে। আজকের লেকচারটি আমি এখানে শেষ করতে চাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে সকলে।